এক এক মানুষের এক এক নেশা, লেখালেখি, নাচ, গান, নাটক, খেলা, কত কিছু। কিন্তু দারিদ্র্যের সঙ্গে, দুর্ভাগ্যের সঙ্গে লড়তে লড়তে এসব কি ভালোবাসা যায়? নমস্কার, আলাপ সঙ্গে দেবস্মিতায় এই সপ্তাহে আপনার জন্য আরও একটা সেকালের গল্প। তবে গল্প শুরুর আগে একটা ছোট্ট অনুরোধ, গল্প শুনে আপনার ভালো লাগলে প্লিজ একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আজকের গল্পটা আপনার কেমন লাগলো। শুরু করছি আজকের গল্প, সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বারিক অপেরা পার্টি। সকালবেলা একজন কাঁচা পাকা দাড়িওয়ালা মুসলমান আমার সামনে এসে দাঁড়িয়ে বললে, সালাম বাবু। কে তুমি? আমার নাম বারিক মণ্ডল, বাড়ি সালদি। আপনার কাছে একটু আলাম। কেন? ধানি জমি কিনবেন? 50-এর মন্বন্তর তখনও উগ্র হয়ে ওঠেনি। দিকে দিকে ওর আগমন বার্তা অল্পে অল্পে ঘোষিত হচ্ছে। একটা ব্যাপার শেষ না হয়ে গেলে বোঝা যায় না সেটা কত বড় হলো। সবাই ভাবছে এই দুর্দিনের অভাব অনটন শিগগির কেটে যাবে। এ সময় ধানের জমি কেনা মন্দ নয়। সামনেই শ্রাবণ মাস, জল বৃষ্টিও বেশ হচ্ছে, কিনেই ধান রোয়া হতে পারে এবারই। চালের দাম 25 টাকা মণ, তাও সহজ প্রাপ্য নয়। কলকাতা থেকে বোমার ভয় পালিয়ে এসে বাড়ি বসে আছি। হয়তো কলকাতা শহর জাপানি বোমার ঘায়ে ছত্রাকার হয়ে যাবে, দেশেই থাকতে হবে বরাবর। দেশে ধানি জমির নিতান্ত অভাব, যা আছে তা নিয়ে কাড়াকাড়ি চলছে। বললাম, জমি কোথায়, কতটা? সালদির মাঠে। তা বলি আপনার কাছেই যাই, ওর জমি যদি দরকার থাকে। 7 বিঘে জমি বাবু, বিক্রি করবে আমাদের গায়ে সোনাই মণ্ডল। তুমি তার কেউ হও? না বাবু, ওর মধ্যে 2 বিঘে ভিটে জমি আছে। সেই জমিটুকুতে আমি খাজনা দিয়ে বাস করি। জমিটা কিনলে আমি আপনার ভিটের প্রজা হব, 2 টাকা করে খাজনা করি। ধানের জমিটা আপনারে সস্তায় করে দেবো বাবু। আমার এই ধানের জমিগুলো কিন্তু ভাগে দিতে হবে, আর আপনি যদি নিজে চাষ করেন তো আলাদা কথা। কলকাতা থেকে নূতন এসে বহুদিন পরে দেশে বসেছি। জমি জমার ব্যাপার তত বুঝিনি। ব্যাপারটা তলিয়ে বুঝবার চেষ্টা করলাম। চালদির বারিক মণ্ডল আমার কাছে এসেছে কিছু জমি বেচতে। ওর জমি নয়, সোনাই মণ্ডলের জমি। ও এসেছে কেন? এতে ওর স্বার্থ কি? না, ও আগে থেকেই এই জমির অন্তর্ভুক্ত 2 বিঘে জমিতে বাস করে। জমি নিলে ও আমার প্রজা হবে এবং আমি ওকে ধানের জমির ভাগিদার করব। বেশ কথা। বারিকের চেষ্টায় ও আমার ইচ্ছায় 3 দিনের মধ্যে জমি কেনা হয়ে গেল। রেজিস্ট্রি অফিসে যে দলটি জমি রেজিস্ট্রি করতে গিয়েছিল, বারিক মুসলমান দেখলাম তাদের মোড়ল। মহা ফুর্তিবাজ লোক সে। আধবুড়ো লোক হলে কি হয়, দাড়ি নেড়ে নেড়ে পান খাচ্ছে, বিড়ি খাচ্ছে, বেগুনি খাচ্ছে, ফুলুরি খাচ্ছে। রেজিস্ট্রি শেষ হয়ে গেলে বারিক আমাকে ডেকে বললে, বাবু এটা অনেক দোকানে চলুন। কোন দোকান? জল খায়েন একটু। জল খাওয়ানোর প্রথা এদেশে আছে। যে জমি কেনে সে মনের ফুর্তিতে সাক্ষী ও শনাক্তকারীকে মিষ্টি মুখ করায়। যে জমি বেচে সে তো রিক্ত হয়ে গেল, সে খাওয়াবে কেন? এই প্রথা তো এদেশে নেই। কিন্তু বারিকের আনাড়ি ধরনের বিনীত গ্রাম্য অনুরোধ এড়াতে না পেরে আমি খাবারের দোকানে বসলাম। দেও ও দেওয়ানি, বাহুরি নিমকি, সিঙ্গারা, সন্দেশ দেও। আর ওই যে হ্যাঁ রে গোল গোল তোমার, ওকে কি বলে? ওই দেও 1 পোয়া। নুসি খাবেন বাবু? হ্যাঁ রে বাউলির নুসি দাও 8খানা। ভাজা নেই তা ভেজে দাও। 1.5 টাকা খরচ গেল শুধু আমার পিছু।
খাবার খরচ গেল টাকা 4। বাড়িক মহাভর্তিতে 1 টাকার খাবার একাই খেলে। সন্ধ্যা হয়ে গেল। সবাই মিলে অন্ধকারে বাড়ির দিকে রওনা হই। বাড়িক অন্ধকার পথে গান জুড়ে দিলে চেঁচিয়ে। সোনাই মণ্ডল বাজার থেকে বড় দেখে 2 ইলিশ মাছ কিনেছে, কারণ আজ তার হাতে করকরে 250 টাকা। জমি ওরা নাকি খুব সস্তায় দিয়েছে আমাকে। দলিল লেখক আমাকে আড়ালে বলেছিল, 250 টাকায় 7-8 বিঘে জমি কিনেছেন, তার মধ্যে 5 বিঘে আমন ধানের জমি। সাব রেজিস্ট্রার বাবু এ দলিল এখন মঞ্জুর করলে হয়। দামটা কম বলে মনে হচ্ছে কিনা? যা হোক, রেজিস্ট্রি হয়ে গেল, কোনো গোলমাল হয়নি। বাড়িক মণ্ডল বললে, ভাও আমাদের গাঁ আগে, তারপর আপনাদের গাঁ। এই অন্ধকারে কি করে যাবেন? সোনাই ইলিশ মাছ কিনেছে আমাদের গ্রামে, আজ থাউন। ইলিশ মাছ রান্না করুন পেঁয়াজ দিয়ে। চলুন আজ একটু ফুর্তি করা যাক। আমি রাজি হলাম না। বাড়ি চলে এলাম অন্ধকারে। বাড়িক আমার প্রজা হলো। তখন শুনলাম বাড়িক অপরের জমিতে বাস করত। সে ভিটের খাজনা বহুদিন না দেওয়াতে জমিদার ওর বাড়ি অর্থাৎ 1খানা চালাঘর এবং 1 জোড়া বলদ বিক্রি করে ক্রোক দেবার উপক্রম করেছিল। তাই ও সে জমি ছেড়ে আমার জমিতে নতুন করে চালাঘর বাঁধল। আমার নতুন কেনা ধানের জমি ওই ভাগে চাষ করবার জন্য বন্দোবস্ত করে নিলে। সেবার ধান রোয়া শেষ করলে। বাড়িক রোজ সকালে একবার করে আমার বাড়ি ঠিক আসবে। এসে এই গল্প গল্প করে উঠবার সময় কিছু না কিছু ছুতোয় টাকা চাইবে। বাউ এসো বাড়িক, তামাক খাও। বাউ বড় দায় পড়ে এলাম, 5 টাকা দিতে হইবে। কেন হঠাৎ? আপনার জমিতে 12 মাসে চাষ দিয়ে রেখেছি, মুসুরি বুনতাম। যা হবে আপনার অর্ধেক আমার অর্ধেক। বেশ, নিয়ে যাও। তারপর শুনলাম মুসুরি বুনবার টাকা দিয়ে বাড়িক ওর গানের দলের ডুগি তবলা কিনেছে। একদিন বললাম, মুসুরি বুনলে বাড়িক? আগে বাউ। ক বিঘে? 1 বিঘে। আর 2 বিঘে? বাউ আর 2 টাকা দিতে হবে, খরচে কুলিচ্ছে না। মিথ্যে কথা। তুমি তোমার গানের দলের ডুগি তবলা কিনেছো সেই পয়সা দিয়ে। কোথায় তোমার গানের দল? ওই জেলে পাড়ার জেলে সোনাদের নিয়ে বসি, রোজ আখড়াই হয়। গান বাজনা ভালোবাসি বাবু। এবার পুজোর সময় সাধন সমর বা অজামিলের বৈকুণ্ঠ লাভ নামাবো বারবাড়ির আসরে। দেখি যদি খোদার মর্জি হয়। আমার ছোট ছেলে কেষ্ট সাজে, দেখবেন কি গানের গলা, কি একটোটা। বেশ বেশ, দেন বাবু 2 টাকা। নিয়ে যাও, কিন্তু মুসুরি ঠিক বুনবে। তার বলতি কাল সকালেই আমি বাকি 2 বিঘে সাঙ্গ করব। ধানের সময় আমার ভাগে যে ধান দেওয়ার কথা বাড়িক আমাকে তা দিলে না, অনেক কম দিলে। লোকে বললে, বাবু ওই রকমই, কত লোককে যে ফাঁকি দিয়েছে, আপনাকে ভালো মানুষ পেয়ে ফাঁকি তো দেবেই। খুব রেগে বাড়িকের বাড়ি গেলাম। গিয়ে দেখে শুনে বেশি রাগ রইল না। কি মুশকিল এই রকম বাড়ি ঘর ওর! মাত্র 1খানা 4 চালা ঘর। ঘরের দরজা জানলার ফাঁকগুলো বাঁশের ঝাঁপ দিয়ে আটকানো। দৌড় পর্যন্ত নেই ঘরের। ওর দলিজে বিছানা আছে 1খানা বেদে চটা অর্থাৎ খেজুর পাতার বোনা পাটি, একটা কলঙ্ক ধরা তামার বদনা, একটা হুঁকো আর তামাক, টিকে রাখবার মাটির পাত্র, 1খানা অত্যন্ত ছেঁড়া ও ময়লা রাঙা নরুনপাড় শাড়ি চালে শুকোচ্ছে। চালের অন্য স্থানে একটা কুমড়ো গাছ উঠেছে। উঠোনে 1খানা ভাঙা গরুর গাড়ি।
সব শুদ্ধ মিলে অত্যন্ত ছন্ন ছাড়া অবস্থা। কিন্তু বিষয় সম্পত্তি রাখতে গেলে ভাবপ্রবণ হলে চলে না। আমি কড়া সুরে বললাম, মোটে 2 বিশ ধান পেলাম 3 বিঘে জমিতে। আমার সব শুদ্ধ 22-23 টাকা তুমি নিয়ে এসেছো, তার বদলে ধান দাও, আর বছরের ভিটের খাজনা 2 টাকা তাও শোধ করো, নইলে কালই আমি নালিশ ঠুকে দেব। বাড়িকের 2টি ছেলে, বড়টির বয়স 18-19, ছোটটির 14-15। তারা বাবার কাছেই দলিজে বসে গল্পগুজব করছিল। চট করে একখানা খুরশি পিড়িয়ে এনে বড় ছেলেটা আমাকে বসতে দিলে। বাড়িক বললে, যা কাঁঠাল পাতা কি কলার পাতা নিয়ে আয়, বাবু তামাক খাবেন। ওরে আলি শিগগির চোট। থাক, আমার তামাকের দরকার নেই, ধান বের করো বাকি টাকার। ঠান্ডা হন বাবু, তামাক খান আগে। বাড়িক নিজে তামাক সেজে দিলে। বললাম, তোমার ছেলেরা কি করে? বড়টি গরু চড়ায়, ওরা দুজনে ভালো গান গায়, শুনিয়ে দে বাবুকে একখানা গান। থাক, এখন গান দরকার নেই, তুমি ধান বের করো। দেও বাবু দেও। আর খাজনা আজ সব শোধ করে দিতে হবে, নইলে নালিশ হবে জানো। দেও বাবু দেও, তামাক খান। একটু পরে বাড়িক ও তার 2 ছেলেতে ধরাধরি করে 2 বস্তা ধান বার করে নিয়ে এলো। বাড়িক বললে, বাউর এই ধানগুলো ওর বাড়ি পৌঁছে দিয়ে আসতে হবে, গরু দুটো খুঁজে এনে গাড়ি জুতে দে। আমি বাধা দিয়ে বললাম, কত ধান? 2.5 7.5 মণ। এতে তো ধার শোধ হবে না। বাউ আল্লাহর কিরে, ঘরে আর ধান নেই, সব দিলাম আপনারে, আর কিছু নেই, আপনি দিয়ে আসুন ঘরে। তোমার ধান রইল না? না বাউ, সব দিলাম। তুমি ছেলেপিলে নিয়ে খাবে কি? তার কি করবো বাউ, আমি নালিশরে বড় ভয় করি। ওর কথা আমার বিশ্বাস হলো না। 2 বস্তা ধান গুঁড়োর গাড়ি করে ওরা আমার বাড়ি পৌঁছে দিলে। 2 দিন পরে বাড়িক তার 2 ছেলেকে সঙ্গে নিয়ে সন্ধ্যাবেলা আমার বাড়ির সামনে দিয়ে দেখি কোথায় যাচ্ছে। বাড়িকের বগলে বেহালা। বললাম, ও বাড়িক, কোথায় চললে? আগে বাবা সালাম, মহল্লা দিতে চাচ্ছি। তুমি কি বেহালা বাজাও? ওই অমনি একটু একটু খোদার মসজিদে। জেলে পাড়ায় ওদের দলের ঘরে একদিন গিয়ে বেড়াতে বেড়াতে হাজির হলাম। বাঁওড়ের ধারে একটা জাম গাছের ছায়ায় লম্বা 2 চালা ঘর, কঞ্চির বেড়ার দেওয়াল, বসবার জন্যে খানচারেক পুরনো মাদুর, এক কোণে 2 জোড়া ডুগি তবলা, একখানা খোল, 1 জোড়া মন্দিরা, গোটা 2 থেলো হুঁকো টাঙানো বাঁশের খুঁটির গায়ে। জন 5-6 লোক জুটেছে, বাকি এখনো আসেনি। আমাকে ওরা সরবে অভ্যর্থনা জানালো। বটতলাতে বসলাম। সামনের বাঁওড়ের স্বচ্ছ জলে পদ্ম ফুল ফুটে আছে। লম্বা লম্বা জলজ ঘাসের মধ্যে দিয়ে সুঁড়ি বালি মাটির পথ গিয়ে জলের ঘাটে নেমেছে। পানকৌড়ি বসে আছে পাটশ্যাওলার দামে। ওপারে কাজী সাহেবের দরগা। ভাঙা পাঁচিলে মস্ত বড় জিউলি গাছ বেড়ে উঠে সমস্ত দরগা ঘরের উপর ঝুপসি ছায়া পড়ে আছে। আঠা ঝরে পড়ছে গাছটার কাঁধ থেকে, খানিকটা সাদা, খানিকটা লাল। আঠা ঝরে ঝরে দরগা ঘরের পশ্চিম দিকের পাঁচিলের কোণটা একেবারে ঢেকে গিয়েছে। দরগাতলার ঘাটের ওপারে আমিনপুর গ্রামের কৃষক বধূরা মাটির কলসি কাঁখে জল নিতে যাওয়া আসা করছে। একজন তামাক সেজে কলকে আমার হাতে দিয়ে বললে, তামাক সেবা করুন, একটা কলার ডাঁটা কি এনে দেব? আমি তামাক খেতে খেতে বললাম, তা একটু গান বাজনা হোক শুনি। সে বললে, বাড়িক এখনো আসেনি, সে না এলে আরম্ভ হবে না বাবু। সে হলো বেহালাদার, এ দলই তার, এর নাম বাড়িক অপেরা পার্টি। বাবা, নাম দিয়েছে কে? বাবু মোরা তো ইংরেজি যায় নে, অন্য অন্য যাত্রা দলের কাগজে
যেমন লেখা তাই দেখে মোরা একটা মিল খাটিয়ে করেছি, ভালো হয়নি? একটু পরে বাড়িক এসেও একই কথা জিজ্ঞেস করলে। আমি বললাম, নামের মতো নাম একটা হয়েছে বটে, খাসা নাম। গান শুনে দে, বাউরি তামুক সেজে দে। ব্যস্ত সমস্ত বাড়িকে ঠান্ডা করে আমি তাকে বেহালা বাজাতে বললাম। ওর দুই ছেলে বেশ গান গায়। ছোট ছেলে কৃষ্ণ সাজে, বেশ কালো নধর চেহারাটি। তাকে বাড়িক বললে গান করে আমায় শুনিয়ে দিতে। সে রগে হাত দিয়ে তারস্বরে সোনাই যাত্রার এক গান আরম্ভ করলে। শুনে বললাম, বেশ বেশ, কৃষ্ণের গান। বাড়িক ধমক দিয়ে বললে, মান ভঞ্জন পালার সেই গানখানা গা, আমার সঙ্গে ধর। বলে নিজেই রগে হাত দিয়ে আরম্ভ করলে। বাড়িক গান করে মন্দ নয়। খানিকক্ষণ থেকে আমি চলে এলাম। জ্যোৎস্না রাত ছিল। বাড়িককে আসতে দেয়? আরে বসুন বসুন, চন্দ্রাবলীর গান একটা শুনে যান না, আমি নিজে শিখেছি। রাত 11টার সময় দেখি আমার বাড়ির সামনে দিয়ে ছেলে দুটিকে সঙ্গে নিয়ে বাড়িক বাড়ি ফিরছে বন জঙ্গলের পথ দিয়ে। বাড়িকের বাড়ি চালদি গ্রামে। ওদের যেখানে বাঁওড়ের ধারে গান বাজনা হয়, বাড়িকের বাড়ি থেকে সে জায়গা 1.5 মাইলের ওপর। এই পথের অধিকাংশই ঘন বন জঙ্গলে ভরা। সাপখোপের ভয় তো নিশ্চয় আছে এত রাত্রে। বাড়িককে ডেকে বললাম, আলো নিয়ে যাও না কেন বাড়িক? বাড়িক রাস্তায় দাঁড়িয়ে বললে, কে বাউ, এখনো জাগন্ত আছেন? আর বাবু আলো, কেরোসিন তেল কনে পাও? কেরোসিন তেল অভাবে অন্ধকারে ভাত খেতে হচ্ছে রোজ রোজ। গান কেমন শুনলেন? আগা গোড়া নিজে শেখানো বাবু, ওরা সব জেলে মালো বেতালা বেসুডো গান গাইতো, হাতে নাতে শেয়ালাম বাবু। বাড়িক এমন ভাব প্রকাশ করলো যেন স্বয়ং ফয়াজ খাঁ। আমি তাকে একাটি প্যাকাটি দিয়ে মশাল জেলে নিয়ে বাড়ি যেতে বললাম। হাটে ওদের গ্রামের সোনাই মণ্ডলের সঙ্গে দেখা। যে সোনাই মণ্ডল তার ধানের জমি আমার কাছে বিক্রি করেছিল। বেগুন বিক্রি করছে দেখে বললাম, সোনা ভালো আছো? আগে হ্যাঁ, একরকম বাউ। বেগুন দাও 2 বাউ, একটা কথা আপনাকে বলতাম। বাড়িকের অবস্থা যে খুব খারাপ হলো। আপনি মনিব, আপনাকে না বললি আর কারে বলি। ভাবলাম বাড়িকের বোধহয় খুব অসুখ হয়েছে, কিন্তু 2-4 দিন আগে যে তাকে গান করে বাড়ি ফিরতে দেখলাম। কি হয়েছে তার? সোনাই বললে, তা না বাবু, ওর বড় দুর্দশা হয়েছে। আপনার কাছে 1 মুঠো টাকা দেনা ছিল, আপনি ধানগুলো নিয়ে গেলেন, আর ঘরে খোরাকির ধান রইল না। যার কাছে নেবে তারে আর ফেরত দেবে না, এই ওর দোষ। নলে নাপিতের আর রামচরণ ময়রার গোলা থেকে 8 বছর সমানে ধান কর্জ নিছে, একটা দানাও শোধ করেনি। সেদিন নালিশ করে রামচরণ ময়রা ওর বলদ ক্রোক দিয়ে নিয়ে গেছে গত সোমবারে। ধান কর্জ পাচ্ছে না কারো কাছে, একবেলা খেতে পাচ্ছে, একবেলা খেতে পাচ্ছে না। বস্তরা মানে ওর স্ত্রীর ঘরের বার হওয়ার উপায় নেই। ছেলে দুটো আহমদ দফাদারের বাড়ি ওবেলা 2 ভাত খেয়েছে। স্বামী স্ত্রীর বোধহয় খাওয়াই হয়নি আজ। আশ্চর্য হয়ে বললাম, সে কি কথা? গত সোমবারে ওর গরু ক্রোক হয়েছে বলছো? সেই সোমবার সন্ধ্যের সময় যে ওকে বাড়ি অপেরা পার্টির ঘরে মহানন্দে 2 ছেলেকে নিয়ে গান করতে দেখেছি। তা দেখবেন বাবু, ও যে ওই রকম লোক, কাল কি খায় সে ভাবনা নাই। দেউন গিয়ে 2 ছেলে নিয়ে বেহালা বাজাচ্ছে। ধান নেই ঘরে? 1 দানা নাই বাবু। ওর মহাজনের কাছে কর্জ করে না কেন? ওই যে বললাম বাবু, সেদিকে যাবার জো আছে।
মহাজনের ঘরে 17 ধান কর্জ নিয়েছিল, তার 1 খুঁচি ধান শোধ করেনি। দেনায় মাথা চুল বিক্রি, ধার যা নেবে তারে আর দেবে না। কথাটা একদম ঠিক নেই, কেউ বিশ্বাস করে আর দেয় না। এর কিছুদিন পরে বারিক আমার কাছ থেকে 10টা টাকা নিয়ে গেল। কলাই বেচে টাকা শোধ করবে এই শর্তে তাকে টাকা ধার দিলাম। ক্ষেতের কলাই মুগ সব যে যার বিক্রি করে ফেললে। বারিক আমার সঙ্গে আর দেখাও করলে না। একদিন হাটে খবর পেলাম বারিকের কলাই মুগ আহমদ দফাদার সব কিনে নিয়েছে। শুনে আমার ভয়ানক রাগ হলো। বারিকের বাড়ি পরের দিন সকালেই গেলাম। বারিকের প্রতিবেশী তোফাজ্জল বললে, হাও শেখের জান, সে এখনো তার দলিজে বসে তামুক খাচ্ছে। আপনি যাচ্ছেন শুনলে পালিয়ে যেতে পারে, পাওনাদার এলেই পালায়, ও স্বভাবই ওই। বারিকের ঘরদোরের অবস্থা আরও ছন্ন ছাড়া। চালের খড় গত বর্ষায় পচে ঝুলে পড়েছে। উঠোনের মাঝখানে মুগ কলাই মারবার খামার, একপাশে ভুসি স্তূপাকার হয়ে আছে। গাড়ি গরু নেই উঠোনে। বারিক আমাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল। মুখ ওর শুকিয়ে গেল। আসুন বাবু, সালাম। দলিজে উঠে বসুন। ওরে আলি, খুশি পিড়ি খানা বাবুড়ি পেতে দে। থাকবে পিড়ি, আমি এসেছিলাম তোমার কাছে। মুগ কলাই বিক্রি হয়েছে? হ্যাঁ বাবু। আমার টাকা দাও। এখনো মোর হাতে আসেনি বাবু। মিথ্যে কথা। কার কাছে বিক্রি করেছো? আহমদ দফাদারের কাছে তো? সেই সংবাদ আমি রাখি। আহমদ কারো পয়সা বাকি রাখবার লোক নয়। টাকা বের করো। বারিক নির্বিকারভাবে আমার জন্যে তামাক সাজতে লাগলো। তামাক সাজা শেষ করে আমার দিকে কোলকে এগিয়ে দিয়ে বললে, তামাক সেবন করুন। আমার কথার উত্তর দাও। আপনি ন্যায্য বলেছেন বাবু। তা ওরা দিয়েছিল, তার সংসারে জ্বালা, সেটা আমার খরচ হয়ে গিয়েছে। তবলা চাইতে খরচ হলো 3 টাকা। বেহালা তার এনেলাম মুকুন্দ তেলির দোকান থেকে। ওসব বাজে কথা আমি শুনতে চাইনি। খেতে পাও না, মহাজনের দেনা শোধ করবার ক্ষমতা নেই, অত শখ কেন তোমার? বাড়িঘরের তো এই অবস্থা। গাড়ি গরু কি হলো? আমার প্রশ্নের উত্তর দিলে ওর প্রতিবেশীদের মধ্যে কে একজন। আমার চড়া সুর শুনে অনেকে জড়ো হয়েছিল ওর ঘরের সামনে। বললে, আরে আর কিছু বলবেন না বাবু, লোকটার আর কিছু নেই। গাড়ি গরু কি হলো? রামচরণ ময়রা গরু ক্রোক দিয়ে নিয়ে গেল। গাড়িও বিক্রি করে ফেলেছে আহমদ দফাদারের কাছে। গাড়ি গরু না থাকলে চাষার উঠুন মা নাই। বলি, ও চাষা, বাবুর কাছ থেকে তুমি টাকা আনলে কেন যদি শোধ করতে পারো না? ভদ্রলোকের কাছে কথা ভাও কেন তুমি? হ্যাঁ, এবারে দোষায় ধরেছে তোমার। জুয়া চুরি করা কেন? বারিক মুখ চুন করে বসে রইল আর সকলের হাতে হাতে কোলকে পরিবেশন করতে লাগলো। আমি নিরুপায় হয়ে চলে এলাম। বারিক কোনো কথা গায়ে মাখে না, কে যেন কাকে বলছে। বারিকের বাড়ি কিছুদিন আর গেলাম না। টাকা আদায় হবে না জানি, ওর সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবো না। টাকা কড়ির সম্পর্ক তো নয়। বারিকের সঙ্গে মাস 2 পরে একদিন হাটে হঠাৎ দেখা। কাঁধে একখানা ময়লা গামছা, পরনে ছেঁড়া আধ ময়লা ধুতি, লুঙ্গির মতো করে পরা। সদা হাস্যমুখ বারিক আমাকে দেখে বললে, ও সালাম, আমাদের ওদিকে আজ যান না? না, আমার অন্য কাজ আছে। আজ এবার মহল্লা ঘরে যাবেন বাবু? ও এলা 2টো গান শোনাতাম আর দেখতেন আমাদের সাধন শ্রবণ পালাটা কিরকম হলো। আজ পুরো মহল্লা হবে, প্রচুর গান হবে আরামডাঙ্গায় বিশেষদের বাড়ি। আমার সময় হবে না। ও কথা বললি বাবু, শুনছি নে। আসুন দয়া করে, আপনার গান শোনাতেই বড় ভালো লাগে। যাবেন বাবু? ওর অনুরোধ এড়াতে পারলাম না। সন্ধ্যার কিছু আগেই বাঁওড়ের ধারে ওদের বারিক অপেরা পার্টির মহল্লা ঘরে গিয়ে বসলাম। বারিক ও তার 2 ছেলে ঠিক সন্ধ্যার সময় এলো।
তখন বাঁওড়ের দিক থেকে ফুরফুরে হাওয়ায় বড্ড শীত করছে। সময়টা মাঘ মাসের প্রথম সপ্তাহ। বারিকের গায়ে একখানা বহু পুরনো কুষ্ঠিয়ার চাদর। জ্যোৎস্না রাত্রি। আমি বাইরেই বসে রইলাম। বারিক মহাব্যস্ত, কখনো গান করে, কখনো এর গানের ভুল ধরে, ওর তালের ভুল ধরে। হাসি ঠাট্টা ও অঙ্গভঙ্গি কিভাবে করতে হবে বিদূষকের ভূমিকায় তার শিক্ষা দেয়। ছেলেকে শিখিয়ে দেয় কৃষ্ণের ভূমিকায় কীরকম বেঁকে দাঁড়াতে হবে। এর দোষ ধরে, ওর গুণ গায়। মোট কথা, এই বয়সে তার উৎসাহ, আমোদ, লম্ফজম্প একটা দেখবার জিনিস। আবার বাইরে এসে আমার কাছে বলে, ও বিড়ি খান একটা, দেখছেন কেমন? আমার নামে যখন দল, তখন বারিক অপেরা পার্টির নাম যাতে বাইরে ভালো হয় তা তো আমারই দেখতে হবে, নাই বাবু? অজমিল কেমন দিলেন? চলবে কেষ্ট? বেশ বেশ, আপনারা ভালো বললেই ভালো। কে বলবে এই সেই বারিক যার দুবেলা খাওয়া হয় না, যার গাড়ি গরু পর্যন্ত মহাজন টোক দিয়েছে, দেনায় যার মাথার চুল বিক্রি, যার বয়স 55 কোঠা ছাড়াতে চলেছে। এই মহল্লার ও একাই 100। পরদিনই হাটে আহম্মদ দফাদার ওকে কি করে অপমান করলে আমার সামনে। চেঁচামেচি শুনে গিয়ে দেখলাম আহম্মদ ওর গলায় গামছা দিয়ে টানাটানি করছে। আহম্মদ চালদি গ্রামের অবস্থাপন্ন লোক, লম্বা দাড়ি রাখে, বেশ একটু গর্বিত, ঘোড়ায় চড়ে বেড়ায়। এবার ধানের দাম 16.5 টাকা পর্যন্ত উঠেছিল। 2 গোলা ভর্তি প্রায় 1000 মণ ধান চড়া দরে বিক্রি করে আহম্মদ টিনের বাড়ি ঘুচিয়ে 2তলা কোঠা বাড়ি করেছে। আমি গিয়ে বললাম, কি করো আহম্মদ, ছেড়ে দাও, ছি, তোমার চেয়ে বয়সে কত বড় না? আহম্মদ হাতে পয়সা করেছে, কাউকে মানে না। আমার দিকে ফিরে বললে, আর জুতিয়ে ওর দেখিয়ে দেবো বাবু, এত বড় আসপদ্দা, হ্যাঁ, আমার সঙ্গে জুয়াচুরি কথা বলে। মুখ দেবো বলি বায়নার টাকা নিয়েছে সেই 8 বছর, 2 মণ কলাই দিয়ে আর টাকাও দেয় না, কলাইও দেয় না। রোজ বল দিচ্ছি দেবো, হাজ আমি ওরে, এত বড় সাহস ওর! যেন সাক্ষাৎ ভাইসরয় কিংবা মহাত্মা গান্ধী কিংবা গৌর গোপাল ভক্তি বিনোদ গোস্বামী কিংবা বশিষ্ঠ মুনি কিংবা জুলু সর্দার লোচ বক্ষুলা। বারিক তখন বলছে, ছেড়ে দেন বাবু, আমি এ সম্বন্ধে একবার দেখে নিতাম, আপনি ধরলেন কেন? আহম্মদ আবার সবেগে ঠেলে উঠে বললে, তবে রে। আবার তাকে কোনো রকমে ঠান্ডা করি। আহম্মদকে বললাম, কত টাকা পাবে তুমি? তা বাবু অনেক, খেতে পায় না। 2 বিশ ধান দিলাম আশ্বিন মাসে, 27 টাকা নিলে মুগির দাম, মোটে 2 মণ কলাই দিলে এখন 15 টাকা বাকি। তার ধরুন ঝিঙের ভুঁই করে গাঙের ধারে, তার 2 বছরের খাজনা 4.5 টাকা। আমার গাছ থেকে ব্যবসা করবি বলে 1.5 কুড়ি নারিকেল পাড়িয়ে আনে, তার ধরুন 1 পয়সা দেয়নি। হ্যাঁ, ওর মতো মিথ্যে বাড়ি ফেরে বাজু আসর এদিক করে পাবেন না। আপনি হয়তো শুনি পাবেন 1 মুঠো টাকা। বারিকের প্রতিবেশী সোনাই মণ্ডল আমাকে আড়ালে বললে, বউ, 2 কাঠা মুসুরি আর 2 মানকুচু বেচতে আনলে বারিক, তা সব আহম্মদ কেড়ে নিছে। হাটে ওই বেচে চাল কিনে নিয়ে যাবে, তবে ওদের খাওয়া হতো। কি নেই কাণ্ড বলুন দেখি। 100 আনা পয়সা হবে আপনার কাছে, বেগুন পটলটা ওরা কিনে দিই। সেই দিনই প্রায় রাত 10টার সময় শুনলাম বারিক উচ্চ ঈশ্বরে রাগিনী ভাঁজতে ভাঁজতে বারিক অপেরা পার্টির মহল্লা দিয়ে ফিরছে। এরপর অনেক দিন আমার সঙ্গে তার দেখা হয়নি। একদিন সোনাই মণ্ডলের সঙ্গে দেখা। তাকে বলি, বারিক কেমন আছে? আরে বাবু, আপনি শোনেননি? তার যে সর্বনাশ হয়ে গিয়েছে। কি 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 ব্যাপার? কি হলো? ও সেই বড় ছেলেটা আজ 7 দিন হবে মরে গিয়েছে। সে কি কথা? কি হয়েছিল? বাবু পুরনো জ্বরে ভুগছিল, পেটে পিলে, রোজ সন্ধেবেলা জ্বর হতো, ওষুধ নেই, পত্তি নেই।
জ্বর সেরে গেল তো পান্তা ভাত আর পটল পেঁয়াজ পোড়া খেলে। সেদিন রাত্রিরে জ্বর হয়েছে ও সেই অপেরা পার্টি থেকে গান সেরে এসে ভোরবেলা মারা গেল। কাফনের কাপড় জোটে না শেষে, এই তো অবস্থা। বুড়ো বয়সে ওই ছেলেটাই তো মাথা ধরা হয়ে ঠেলে উঠছিল। আর একটা ছেলে, সে তো বাচ্চা, তার ভরসা কি? অত্যন্ত মর্মাহত হলাম বলা বাহুল্য। মনের কোণে ঘোর মিথ্যেবাদী, জুয়াচোর, সদা প্রফুল্ল বৃদ্ধ বারিকের প্রতি একটু অনুকম্পার ভাব সঞ্চিত ছিল। কাল সকালে একবার বারিকের বাড়ি যাব। ভাগের জমি 2 বছর কেড়ে নিয়েছিলাম ওর কাছ থেকে, এবার ওর সঙ্গেই আবার বন্দোবস্ত করব। পুত্র শোকাতুর বৃদ্ধকে সান্ত্বনা দেওয়া উচিত, সাহায্য করা উচিত। সেই দিনই রাত 10টা-11টা গোঁসাই বাড়িতে জন্মাষ্টমীর নিমন্ত্রণ খেতে যেতে যেতে শুনি কোথা থেকে বাঁশি, বেহালা, ডুগি তবলা ও মানুষের গলার একটা সম্মিলিত রব ভেসে আসছে। নিমচাঁদ গারোই বললে, বাবু, গোসাই বাড়ির নাট মন্দিরে আজ জন্মাষ্টমীর দিন বাড়ি অপেরা পার্টির গাওনা হচ্ছে, বেশ ভালো পালা হবে, গিয়ে শুনুন। আসরে গিয়ে দেখি বারিক বিদূষকের ভূমিকায় দাড়ি নেড়ে নেড়ে খুব লোক হাসাচ্ছে। পালা হচ্ছে সাধন সমর বা অজামিলের বৈকুণ্ঠ লাভ। শেষ হলো আজকের গল্প, সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বারিক অপেরা পার্টি। সব থেকেও মাঝে মধ্যে উদ্যম হারিয়ে ফেলি আমরা, হারিয়ে ফেলি ভালোবাসার কাজের প্রতি ভালোবাসার শেষ চিহ্নটুকুও। অথচ সব হারিয়েও মিথ্যেবাদী জুয়াচোর বারিক আমাদের শেখায় মনটাকে সবুজ করে রাখার মন্ত্র। আজকের গল্প আপনার কেমন লেগেছে তা আমায় জানান কমেন্ট করে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইবটা করে ফেলুন পরের গল্পের নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। আর আরও মানুষের সঙ্গে আমার আলাপ জমাতে আমার কাজ শেয়ার করুন তাদের সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।